রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের তপস্বিনী। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। এইবার বিধাতা ষোড়শীকে বর দিলেন, তার কামনা সফল হইল। 1 মাস গেল, বড়দার দেখা নাই, কিন্তু তবু কারুর মুখে কোনো উদ্বেগের চিহ্ন দেখা যায় না। 2 মাস গেল, তখন মাখনের মনটা একটু চঞ্চল হইয়াছে, কিন্তু বাইরে সেটা কিছুই প্রকাশ করিলেন না। বৌমার সঙ্গে চোকাচুকি হইলে তার মুখে যদিও বা বিষাদের মেঘ সঞ্চার দেখা যায়, পিসিমার মুখ একেবারে জ্যৈষ্ঠ মাসের অনাবৃষ্টির আকাশ বলিলেই হয়। কাজেই সদর দরজার কাছে একটা মানুষ দেখিলেই ষোড়শী চমকিয়া ওঠে, আশঙ্কা পাছে তার স্বামী ফিরিয়া আসে। এমনি করিয়া যখন 3য় মাস কাটিল, তখন ছেলেটা বাড়ির সকলকে মিথ্যা উদ্বিগ্ন করিতেছে বলিয়া পিসি নালিশ শুরু করিলেন। এও ভালো, অবজ্ঞার চেয়ে রাগ ভালো। পরিবারের মধ্যে ক্রমে ভয় ও দুঃখ ঘনাইয়া আসিতে লাগিল। খোঁজ করিতে করিতে ক্রমে 1 বছর যখন কাটিল, তখন মাখন যে বড়দার প্রতি অনাবশ্যক কঠোরাচরণ করিয়াছেন সে কথা পিসিও বলিতে শুরু করিলেন। 2 বছর যখন গেল, তখন পাড়া প্রতিবেশীরাও বলিতে লাগিল, বড়দার পড়াশুনোয় মন ছিল না বটে, কিন্তু মানুষটি বড় ভালো ছিল। বড়দার অদর্শনকাল যতই দীর্ঘ হইল, ততই তার স্বভাব যে অত্যন্ত নির্মল ছিল, এমনকি সে যে তামাকটা পর্যন্ত খাইত না, এই অন্ধবিশ্বাস পাড়ার লোকের মনে বদ্ধমূল হইতে লাগিল। স্কুলের পণ্ডিত মশাই স্বয়ং বলিলেন, এই জন্যই তো তিনি বড়দাকে গৌতম মুনি নাম দিয়াছিলেন। তখন হইতেই উহার বুদ্ধি বৈরাগ্যে একেবারে নিরেট হইয়াছিল। পিসি প্রত্যহই অন্তত একবার করিয়া তার দাদার জেদি মেজাজের পরে দোষারোপ করিয়া বলিতে লাগিলেন, বড়দার এত লেখাপড়ার দরকারই বা কি ছিল? টাকার তো অভাব নাই। যাই বলো বাপু, তার শরীরে কি দোষ ছিল না? আহা, সোনার টুকরো ছেলে। তার স্বামী যে পবিত্রতার আদর্শ ছিল এবং সংসার শুদ্ধ, সকলেই তার প্রতি অন্যায় করিয়াছে, সকল দুঃখের মধ্যে এই সান্ত্বনায়, এই গৌরবে ষোড়শীর মন ভরিয়া উঠিতে লাগিল। এদিকে বাপের ব্যথিত হৃদয় সমস্ত স্নেহ দ্বিগুণ করিয়া ষোড়শীর ওপর আসিয়া পড়িল। বৌমা যাতে সুখে থাকে, মাখনের এই একমাত্র ভাবনা। তার বড় ইচ্ছা ষোড়শী তাকে এমন কিছু ফরমাস করে যেটা দুর্লভ। অনেকটা কষ্ট করিয়া, লোকসান করিয়া তিনি তাকে একটু খুশি করিতে পারিলে যেন বাঁচে। তিনি এমন করিয়া ত্যাগ স্বীকার করিতে চান যেটা তার পক্ষে প্রায়শ্চিত্তের মতো হইতে পারে। ষোড়শী 15 বছরে পড়িল। ঘরের মধ্যে একলা বসিয়া যখন তখন তার চোখে জল ভরিয়া আসে। চিরপরিচিত সংসারটা তাকে চারিদিকে যেন আঁটিয়া ধরে। তার প্রাণ হাঁপাইয়া ওঠে। তার ঘরের প্রত্যেক জিনিসটা, তার বারান্দার প্রত্যেক রেলিংটা, আলিশার উপর যে কয়টা ফুলের গাছের টব চিরকাল ধরিয়া খাড়া দাঁড়াইয়া আছে, তারা সকলেই যেন অন্তরে অন্তরে তাকে বিরক্ত করিতে থাকিত। পদে পদে ঘরের খাটটা, আনলাটা, আলমারিটা তার জীবনের শূন্যতাকে বিস্তারিত করিয়া ব্যাখ্যা করে। সমস্ত জিনিসপত্রের উপর তার রাগ হইতে থাকে। সংসারে তার একমাত্র আরামের জায়গা ছিল ওই জানলার কাছটা। যে বিশ্বটা তার বাইরে, সেইটাই ছিল তার সবচেয়ে আপন। কেননা তার ঘর হইল বাহির, বাহির হইল ঘর। একদিন যখন বেলা 10টা, অন্তঃপুরে যখন বাটি, বারকোজ, ধামা, চুপড়ি, শিলনোড়া ও পানের বাক্সের ভিড় জমাইয়া ঘরকন্যার বেগ প্রবল হইয়া উঠিয়াছে, এমন সময় সংসারের সমস্ত ব্যস্ততা হইতে স্বতন্ত্র হইয়া জানলার কাছে ষোড়শী আপনার উদাস মনকে শূন্য আকাশে দিকে দিকে রওনা করিয়া দিতেছিল।
হঠাৎ জয় বিশ্বেশ্বর বলিয়া হাঁক দিয়া এক সন্ন্যাসী তাহাদের গেটের কাছে অশ্বত্থতলা হইতে বাহির হইয়া আসিল। ষোড়শীর সমস্ত দেহতন্তু মিটটানা বিনার তারের মতো চরম ব্যাকুলতায় বাজিয়া উঠিল। সে ছুটিয়া আসিয়া পিসিকে বলিল, পিসিমা, ওই সন্ন্যাসী ঠাকুরের ভোগের আয়োজন করো। এই শুরু হইল। সন্ন্যাসীর সেবা ষোড়শীর জীবনে লক্ষ্য হইয়া উঠিল। এতদিন পরে শ্বশুরের কাছে বধূর আবদারের পথ খুলিয়াছে। মাখন উৎসাহ দেখাইয়া বলিলেন, বাড়িতে বেশ ভালো রকম একটা অতিথিশালা খোলা চাই। মাখন বাবুর কিছুকাল হইতে আয় কমিতেছিল, কিন্তু তিনি 12 টাকা সুদে ধার করিয়া সৎকর্মে লাগিয়া গেলেন। সন্ন্যাসীও যথেষ্ট জুটিতে লাগিল। তাদের মধ্যে অধিকাংশ যে খাঁটি নয়, মাখনের সে বিষয়ে সন্দেহ ছিল না, কিন্তু বৌমার কাছে তার আভাস দিবার জো কি? বিশেষত জটাধারীরা যখন আহার আরামের অপরিহার্য ত্রুটি লইয়া গালি দেয়, অভিশাপ দিতে ওঠে, তখন একদিন ইচ্ছা হইত তাদের ঘাড়ে ধরিয়া বিদায় করিতে, কিন্তু ষোড়শীর মুখ চাইয়া তাহাদের পায়ে ধরিতে হইত। এই ছিল তার কঠোর প্রায়শ্চিত্ত। সন্ন্যাসী আসিলেই প্রথমে অন্তঃপুরে একবার তার তলব পড়িত। পিসি তাকে লইয়া বসিতেন। ষোড়শী দরজার আড়ালে দাঁড়াইয়া দেখিত। এই সাবধানতার কারণ ছিল এই, পাছে সন্ন্যাসী তাকে প্রথমেই মা বলিয়া ডাকিয়া বসে। কেননা কি জানি, বড়দার যে ফটোগ্রাফখানি ষোড়শীর কাছে ছিল, সেটা তার ছেলে বয়সে। সেই বালক মুখের ওপর গোপ দাড়ি, জটা জুটো, ছাই ভস্য যোগ করিয়া দিলে সেটার যে কি রকম অভিব্যক্তি হইতে পারে তা বলা শক্ত। কতবার কত মুখ দেখিয়া মনে হইয়াছে বুঝি কিছু কিছু মেলে। বুকের মধ্যে রক্ত দ্রুত বইয়াছে। তারপরে দেখা যায় কণ্ঠস্বরে ঠিক মিল নাই, নাকের ডগার কাজটাও অন্যরকম। এমনি করিয়া ঘরের কোণে বসিয়াও নতুন নতুন সন্ন্যাসীর মধ্যে দিয়া ষোড়শী যেন বিশ্বজগতে সন্ধানে বাহির হইয়াছে। এই সন্ধানই তার সুখ, এই সন্ধানই তার স্বামী, তার জীবন যৌবনের পরিপূর্ণতা। এই সন্ধানটিকে ঘেরিয়া তার সংসারের সমস্ত আয়োজন। সকালে উঠিয়া ইহারই জন্য তার সেবার কাজ আরম্ভ হয়। এর আগে রান্নাঘরের কাজ সে কখনো করে নাই। এখন এই কাজেই তার বিলাস। সমস্তক্ষণই মনের মধ্যে তার প্রত্যাশার প্রদীপ জ্বালানো থাকে। রাত্রে শুইতে যাইবার আগে কাল হয়তো আমার সেই অতিথি আসিয়া পৌঁছিবে, এই চিন্তাটাই তার দিনের শেষ চিন্তা। এই যেমন সন্ধান চলিতেছে, অমনি সেই সঙ্গে যেমন করিয়া বিধাতা তিলোত্তমাকে গড়িয়াছিলেন, তেমনি করিয়া ষোড়শী নানা সন্ন্যাসীর শ্রেষ্ঠ উপকরণ মিলাইয়া বড়দার মূর্তিটিকে নিজের মনের মধ্যে উজ্জ্বল করিয়া তুলিতেছিল। পবিত্রতার সত্তা, তেজপুঞ্জ তার দেহ, গভীর তার জ্ঞান, অতি কঠোর তার ব্রত। এই সন্ন্যাসীকে অবজ্ঞা করে এমন সাধ্য কার? সকল সন্ন্যাসীর মধ্যে এই এক সন্ন্যাসীরই তো পূজা চলিতেছে। স্বয়ং তার শ্বশুর যে এই পূজার প্রধান পূজারী, ষোড়শীর কাছে এর চেয়ে গৌরবের কথা আর কিছু ছিল না। কিন্তু সন্ন্যাসী প্রতিদিনই তো আসে না, সেই ফাঁকগুলো বড় অসহ্য। ক্রমে সে ফাঁকও ভরিল। ষোড়শী ঘরে থাকিয়াই সন্ন্যাসের সাধনায় লাগিয়া গেল। সে মেঝের উপর কম্বল পাতিয়া শোয়। একবেলা যা খায় তার মধ্যে ফলমূলই বেশি। গায়ে তার গেরুয়া রঙের তসর, কিন্তু সাধব্যের লক্ষণ ফুটাইয়া তুলিবার জন্য চওড়া তার লাল পাড়, এবং কল্যাণের স্মৃতির অর্ধেকটা জুড়িয়া মোটা একটা সিঁদুরের রেখা। ইহার উপরে শ্বশুরকে বলিয়া সংস্কৃত পড়া শুরু করিল। মুগ্ধবোধ মুখস্থ করিতে তার অধিক দিন লাগিল না। পণ্ডিত মশাই বলিলেন, একেই বলে পূর্বজন্মার্জিত বিদ্যা। পবিত্রতায় সে যতই অগ্রসর হইবে, সন্ন্যাসীর সঙ্গে তার অন্তরের মিলন ততই পূর্ণ হইতে থাকিবে, এই সে মনে মনে ঠিক করিয়াছিল। বাইরের লোকে সকলেই ধন্য ধন্য করিতে লাগিল।
এই সন্ন্যাসী সাধুর সাধ্যী স্ত্রীর পায়ের ধুলো আশীর্বাদ লইবার লোকের ভিড় বাড়িতে লাগিল। এমনকি স্বয়ং পিসিও তার কাছে ভয় সম্ভ্রমে চুপ করিয়া থাকেন। কিন্তু ষোড়শী যে নিজের মন জানিত, তার মনের রং তো তার গায়ের তসরের রঙের মতো সম্পূর্ণ গেরুয়া হইয়া উঠিতে পারে নাই। আজ ভোরবেলাটাতে ওই যে ঝিরঝির করিয়া ঠান্ডা হাওয়া দিতেছিল, সেটা যেন তার সমস্ত দেহ মনের উপর কোনো একজনের কানে কানে কথা বলা মতো আসিয়া পৌঁছিল। উঠিতে আর ইচ্ছা করিতেছিল না। জোর করিয়া উঠিল, জোর করিয়া কাজ করিতে গেল। ইচ্ছা করিতেছিল জানলার কাছে বসিয়া তার মনের দূর দিগন্ত হইতে যে বাঁশির সুর আসিতেছে সেইটে চুপ করিয়া শোনে। একদিন তার সমস্ত মন যেন অতিচেতন হইয়া ওঠে। রৌদ্রে নারকেলের পাতাগুলো ঝিলমিল করে, সে যেন তার বুকের মধ্যে কথা কইতে থাকে। পণ্ডিত মশাই গীতা পড়িয়া ব্যাখ্যা করিতেছেন, সেটা ব্যর্থ হইয়া যায়। অথচ সেই সময় তার জানলার বাইরের বাগানে শুকনো পাতার ওপর দিয়া যখন কাঠবেড়ালি খসখস করিয়া গেল, বহুদূর আকাশের হৃদয় ভেদ করিয়া চিলের একটা তীক্ষ্ণ ডাক আসিয়া পৌঁছিল, ক্ষণে ক্ষণে পুকুর পাড়ের রাস্তা দিয়া গরুর গাড়ি চলার একটা ক্লান্ত শব্দ বাতাসকে আবিষ্ট করিল, এই সমস্তই তার মনকে স্পর্শ করিয়া অকারণে ব্যাকুল করে। একে তো কিছুতেই বৈরাগ্যের লক্ষণ বলা যায় না। যে বিস্তীর্ণ জগৎটা তপ্ত প্রাণের জগৎ, পিতামহ ব্রহ্মার রক্তের উত্তাপ হইতেই যার আদিম বাষ্প আকাশকে ছাইয়া ফেলিতেছিল, যা তার চতুর্মুখের বেদ বেদান্ত উচ্চারণের অনেক পূর্বে সৃষ্টি, যার রঙের সঙ্গে ধ্বনির সঙ্গে গন্ধের সঙ্গে সমস্ত জীবের নাড়িতে নাড়িতে বোঝাপড়া হইয়া গেছে, তারই ছোট বড় হাজার হাজার দূত জীব হৃদয়ের খাসমহলে আনাগোনার গোপন পথটা জানে। ষোড়শিত কৃচ্ছ সাধনার কাঁটা গাড়িয়া আজও সে পথ বন্ধ করিতে পারিল না। কাজেই গেরুয়া রঙকে আরো ঘন করিয়া গুলিতে হইবে। ষোড়শী পণ্ডিত মশাইকে ধরিয়া পড়িল, আমাকে যোগাসনের প্রণালী বলিয়া দিন। পণ্ডিত বলিলেন, মা, তোমার তো এ সকল পন্থার প্রয়োজন নাই। সিদ্ধি তো পাকা আমলকির মতো আপনি তোমার হাতেই আসিয়া পৌঁছিয়াছে। তার পূর্ণ প্রভাব লইয়া চারিদিকে লোকে বিস্ময় প্রকাশ করিয়া থাকে। ইহাতে ষোড়শীর মনে একটা স্তবের নেশা জমিয়া গেছে। এমন একদিন ছিল, বাড়ির ঝি চাকর পর্যন্ত তাকে কৃপা প্রার্থী বলিয়া মনে করিয়াছে। তাই আজ যখন তাকে পুণ্যবতী বলিয়া সকলে ধন্য ধন্য করিতে লাগিল, তখন তার বহুদিনের গৌরবের তৃষ্ণা মিটিবার সুযোগ হইল। সিদ্ধি যে সে পাইয়াছে এ কথা অস্বীকার করিতে তার মুখে বাঁধে। তাই পণ্ডিত মশাইয়ের কাছে সে চুপ করিয়া রহিল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।